প্রিয় ছাত্রছাত্রীরা, তাহলে আজকে আমরা আগের কথা মতো অ্যাশলিপ ইন দ্য ভ্যালি এই কবিতার 4 নম্বর ভিডিওটাতে প্রবেশ করব। আগের 3টে ভিডিওতে তোমরা জেনেছ আমি কবিতাটিকে কেন আমরা ওয়ার পোয়েম বলি এবং দ্য ফিউটিলিটি অফ ওয়ার, দ্য নাথিংনেস অফ ওয়ার, এগুলো সম্পর্কে আমি বিস্তৃত আলোচনা করেছি প্রথম ভিডিওটাতে, এবং দ্বিতীয় ভিডিওটাতে আমি আর্থার রিম্বাউর ব্যক্তিজীবন নিয়ে আলোচনা করেছি। কেন আমরা মনে করি কবির ব্যক্তিজীবন অবশ্যই জানা দরকার, সেটা তার সাহিত্যকর্মকে বিশেষভাবে প্রভাবিত করে। সৃষ্টিকে জানতে গেলে স্রষ্টার জীবনী, তার প্রেক্ষাপট, এগুলো অবশ্যই জানতে হয়। সেগুলো আমরা প্রথম দুটো ভিডিওতে আলোচনা করেছি। 3 নম্বর ভিডিওটিতে কবিতাটির ফর্ম, এই ইনোভেটিভ যে ফিচার্সগুলো কবিতাটা পড়তে গেলে আমরা আর 5টা কবিতার থেকে একে যে আলাদা একটা আঙ্গিক রয়েছে সেগুলো আলোচনা করেছি। এটা যে এক্সপেরিমেন্টাল সনেট, পেট্রার্কান সনেটের বাইরে বেরিয়ে এসে কীভাবে উনি নিজের মতো সনেটকে মোল্ড করেছেন সেটা দেখিয়েছি। ফ্রি ভার্সের প্রভাব এই কবিতায় কীভাবে পড়েছে সেটাও আমরা আলোচনা করেছি। ঠিক একইভাবে সুরিয়ালিজম, ড্যাডাইজম, এই লিটারারি মুভমেন্টগুলো এই কবিতাকে কীভাবে প্রভাবিত করেছে সেগুলোও আমরা আলোচনা করেছি। একইভাবে সিম্বলিজম, ইমেজারি, মিউজিক্যালিটি, এই যে বৈশিষ্ট্যগুলো যেগুলো এই কবিতার অবিচ্ছেদ্য অংশ, সেগুলো আমরা আলোচনা করেছি। আজকে আমরা শেষ পার্টে এসে কবিতাটা পড়তে শুরু করব, এবং আমি বলেছিলাম যে আমরা সুন্দরভাবে কবিতার বিভিন্ন আঙ্গিকগুলো যদি জেনে নিই তাহলে কবিতাটা পড়া আমাদের কাছে অনেক সহজ হয়ে যাবে। তো চলো আজকে আমরা সরাসরি কবিতাটা পড়া শুরু করি। অ্যাশলিপ ইন দ্য ভ্যালি বাই আর্থার রিম্বাউর. And already I have explained the poem was written on the background of Franco-Prussian War 1870-1871, and the poem was published in 1872. So let us start from the first stanza of this poem. A small green valley where a slow stream flows and leaves long strands of silver on the bright grass. From the mountain top stream the sun's rays, they fill the hollow full of light. To save the time, let us discuss in detail only the first stanza of this poem. A small green valley, একটা সবুজে মোড়া ছোট্ট একটি উপত্যকা. The first few words takes us to a picture perfect valley. ছবির মতো সুন্দর একটা প্রাকৃতিক সৌন্দর্যে মোড়া বা নৈসর্গিক সৌন্দর্যে মোড়া ভ্যালিতে আমরা পৌঁছে গেলাম প্রথম 4টা শব্দের মধ্যে। সেই সৌন্দর্যকে আরও সুন্দর করে তুলছেন কবি পরে আরও কয়েকটি শব্দ ব্যবহার করে। Where a small slow stream flows, একটা নদী ধীর গতিতে বয়ে চলেছে, ধীর গতিতে বয়ে চলেছে। এই ধীর গতি এই সৌন্দর্যটাকে আরও বেশি প্রাণবন্ত, আরও বেশি উপভোগ্য করে তুলেছে। কেন ভয়ঙ্কর গতির নদী, পাহাড়ি নদী আমাদের মনে একটা ভয় জাগিয়ে দেয়। সেক্ষেত্রে প্রাকৃতিক সৌন্দর্য, নৈসর্গিক যে সৌন্দর্য, সেটা আমাদের মতো সাধারণরা অনেকটা ভয় পাই উপভোগ করতে। কিন্তু এখানে দেখছি নদীর চলার ছন্দ এই ছোট্ট উপত্যকাটির যে নৈসর্গিক সৌন্দর্যের সঙ্গে অত্যন্ত মানানসই। নিজের গতিতে আপন ছন্দে নাচতে নাচতে পাহাড়ি ছোট্ট নদীটি এগিয়ে চলেছে। And leaves long strands of silver on the bright grass. চলার পথে নদীর দুপারে যে গাছপালাগুলো রয়েছে, ছোট ছোট ঘাস যেগুলো রয়েছে, সেগুলোর উপর বালি, কাদা ইত্যাদি ইত্যাদি এগুলোর দাগ ফেলে গেছে। তো সেই দাগগুলো কিসের? সিলভার কালার, বিকজ অফ দ্য স্যান্ড or because of mica or something like that, that has made long strands on the bright grass. আমরা বন্যার জল নেমে যাওয়ার পরে দেখি ওই জলের ধারা যে বয়ে গেছে নদীর পার্শ্ববর্তী দুই কূলে যে গাছগুলো থাকে তাতে খুব সুন্দরভাবে আমরা ওই জলের চলে যাওয়ার পরে তার
দাগগুলো ধরতে পারি। তো আমাদের এই সমস্ত এলাকা ঘোলা জল, কাদা জল, ফলে কাদার দাগ দেখতে পাই। কিন্তু যদি আমরা সুবর্ণরেখা নদীর পাড়ে চলে যাই, তাহলে দেখব চকচক চকচক করছে সোনার মতো ওই ধারের ঘাসগুলো, গাছপালাগুলো। তো এখানে আমরা এই পাহাড়ি নদীটিতে দেখছি ওই রূপলি রঙের সমস্ত ছোপ ছোপ দাগ রেখে গেছে। A slow stream flows and leaves long strands of silver on the bright grass. উজ্জ্বল ঘাসগুলো উজ্জ্বল ছিল, পরের অংশটাতে আমরা দেখব সূর্য স্নাত, সূর্যের আলোয় সবুজ আরও উদ্ভাসিত এবং সেই সবুজের উপর রূপলি রঙের ছোপ ফেলে গেছে চলমান নদী। ফ্রম দ্য মাউন্টেন টপ স্ট্রিম দ্য সানস রে। গিরিশিখরের উপর থেকে, পর্বতের উপর থেকে কি হচ্ছে, সূর্যের আলো ঝরে পড়ছে। কীরকম করে ঝরে পড়ছে? বৃষ্টির ধারার মতো, নদীর ধারার মতো ঝরে পড়ছে সূর্যের আলো। সো উই ক্যান কল ইট এ সানবাথড ভ্যালি। সূর্যের আলোয় স্নাত এই উপত্যকাটিকে আরও বেশি সুন্দর লাগছে। সবুজের উপর ঝলমলে সূর্যের আলো তাকে আরও বেশি মোহময়ী, আরও বেশি প্রাণবন্ত করে তুলছে। দে ফিল দ্য হলো ফুল অফ লাইট। এই সূর্যের আলো, সূর্যের রশ্মি, সূর্যের সেই ঝরে পড়া রশ্মি সারা উপত্যকাটাকে আলোয় আলোকিত করেছে, আলোয় আলোময় করে দিয়েছে। মনে হচ্ছে সমস্ত উপত্যকাটা যেন চান করে ফেলেছে, চান করে নিয়েছে। তার সৌন্দর্য আরও বেশি উজ্জ্বল, আরও বেশি প্রতিভাত হয়েছে। পরের স্ট্যাঞ্জাটা আমরা দেখব। এ সোলজার ভেরি ইয়াং লাইজ ওপেন মাউথ, এ পিলো মেড অফ ফার্ন beneath his head, asleep, stretched in heavy undergrowth, pale in his warm green sun-soaked bed. পরের 4 লাইনে এসে কিন্তু আমাদের যে সৌন্দর্য প্রিয়তা সেটা একটু ধাক্কা খেল। কেন আমরা এরকম একটা সুন্দর পরিবেশে আশা করি একজন যারা ভ্রমণ পিপাসু বা প্রকৃতিপ্রেমী মানুষজন থাকবে, তা না হয়ে এখানে আমরা দেখছি এ সোলজার ভেরি ইয়াং, একজন সৈন্য। সৈন্য কথাটার সঙ্গে যুদ্ধ, বিভৎসতা, ধ্বংস ইত্যাদি বিষয়গুলো চলে আসে। আমাদের যে রোমান্টিসিজম কিছুটা ধাক্কা খেল। তো একটি সৈন্য, এ সোলজার ভেরি ইয়াং। দ্য ওয়ার্ড ইয়াং ইজ ভেরি সাজেস্টিভ। ইয়াং এজ ইজ দ্য এজ অফ উইশ ফুলফিলমেন্ট। Young age is the age of dream. It is the age of prosperity. It is the age of maturity. Here the soldier is very young. From a young soldier we expect a lot. He has a lot of wishes to fulfill. তো এই যুবক সৈনিকটি কি করেছে? লাইজ ওপেন মাউথ। আবার একটা শব্দ আমাদের একটু খটকা লাগলো, আমাদের মধ্যে একটু প্রশ্ন তৈরি করে দিল। শুয়ে আছে, কিরকম করে শুয়ে আছে? ওপেন মাউথ, মুখটা একটু হাঁ হয়ে গেছে। তো মুখটা হাঁ হয়ে যাওয়ার কী কী কারণ থাকতে পারে? যদি মানুষ খুব পরিশ্রান্ত, খুব ক্লান্ত থাকে, খুব অবসন্ন পরিস্থিতিতে থাকে, তাহলে নিজের অজান্তেই মুখটা একটু হাঁ হয়ে যায়। তবে দ্বিতীয় আর একটা কথাও আমরা বলতে পারি, মৃত মানুষের মুখের দিকে যদি আমরা তাকাই তাহলে দেখব সেই মুখও খানিকটা হাঁ হয়ে যায়। তো এটি পরিশ্রান্ত, ঘুমন্ত না মৃত, সেটা আমরা পরের পার্টগুলোতে আরও গেলে বুঝতে পারব। তো যুবক এই সৈনিকটি শুয়ে আছে, মুখটা তার কিছুটা হাঁ হয়ে আছে। এ পিলো মেড অফ ফার্ন বিনিথ হিজ হেড। শুয়ে আছে, মাথায় কি রয়েছে? একটা ফার্নের তৈরি বালিশ। আমরা যখন বাড়িতে থাকি বিভিন্ন রকম সুন্দর সুন্দর তুলোর বালিশ বা বিভিন্ন রকম বালিশ ব্যবহার করি, কিন্তু প্রকৃতির রাজ্যে সেখানে তো বালিশ পাওয়ার উপায় নেই। প্রকৃতি মা কী করেছে? তার এই সন্তানটিকে ফার্নের তৈরি বালিশ দিয়ে শোয়ার ব্যবস্থা করে দিয়েছে। ফার্ন অপুষ্পক একটা উদ্ভিদ, তোমরা দেখেছো, জঙ্গলে গেলে আর সুন্দরভাবে দেখতে পাবে। পাখির পালকের মতো পাতাগুলো এক ঝাঁক হয়ে ফুটে থাকে, মাটি দেখা যায় না, পুরো মাটিটাকে ঢেকে রাখে। তো সেরকম ভারী সুন্দর সবুজ ফার্নের বালিশের উপর ওই যুবক সৈনিকটি শুয়ে আছে, যার মুখটা কিছুটা হাঁ হয়ে আছে, অ্যাসলিপ। সে পরে বলছেন যে সৈনিকটি ঘুমোচ্ছে। তো এই ঘুমটাও কোন ঘুম? এটাও আমাদের মধ্যে প্রশ্ন জাগায়। এই ঘুম কি চিরনিদ্রা, না স্থান একটা ক্ষণিকের জন্য ঘুম? আসলে স্লিপ অ্যান্ড ডেথ, দে আর ইনসেপারেবল ফ্রম ওয়ান অ্যানাদার।
because the normal sleep has a specific span of time, but the eternal sleep is death. The sleep that has no end is death. So whether this young soldier is in sleep or he is in everlasting sleep, that is the question. এই প্রশ্নটাও আমাদের মনে এবার উঁকি দিচ্ছে। ওই যে মুখটা খানিকটা হাঁ করে শুয়ে থাকা সৈনিকটি, সে কি নিরিবিলিতে ঘুমোচ্ছে না চিরনিদ্রায় শায়িত? সেই প্রশ্নের উত্তরও আমরা কবিতার শেষে গেলে পাব। স্ট্রেসড ইন হেভি আন্ডারগ্রোথ, তার দেহটা একদম টান টান হয়ে প্রসারিত। হেভি আন্ডারগ্রোথ ওই তরুতলের যে গুল্মরাশি ইত্যাদি ইত্যাদি। The vegetation, shrubs and plants that are grows under the large trees, বড় বড় গাছের তলায় যে সমস্ত গুল্মরাশি, তার উপরে তার দেহটা রয়েছে। and the body is pale. This is another striking word that also creates a sense of question in our mind. Why his body is pale? বিবর্ণ কেন? তাহলে বিবর্ণ মানুষ কখন হয়ে যায়? ব্লাডলেস বা মৃত্যুর কয়েক ঘন্টা পরে আস্তে আস্তে তার যে দেহের ঔজ্জ্বল্য সেটা হারিয়ে যায়, পেল হয়ে যায়। তাহলে পরে আবারও আমাদের মনে সন্দেহ দেখা দিচ্ছে, পরে আমরা বুঝতে পারব কী কারণে সে পেল হয়েছে, তার দেহটা কেন বিবর্ণ হয়ে গেছে। পেল ইন হিজ ওয়ার্ম গ্রিন সানসোক বেড, সূর্যের এত উষ্ণতা, এত সবুজ উপত্যকার মধ্যেও এই বিবর্ণ চেহারা আমাদের মনে প্রশ্ন নিয়ে আসে। সানসোক বেড, সূর্য স্নাত বিছানা, পুরো উপত্যকাটাই যেখানে সূর্যের আলোয় ডুবে গেছে, সূর্যের আলোয় ভেসে গেছে, ফলে বিছানাটা পুরোটাই সূর্য স্নাত। থার্ড স্ট্যাঞ্জা, হিজ ফিট অ্যামং দ্য ফ্লাওয়ার্স হি স্লিপস, his smile is like an infant's, gentle without guile. A nature keep him warm, he may catch cold. পরের 3 লাইনে আমরা কি দেখছি? His feet among the flowers, এই যে ঘুমিয়ে থাকা সৈনিকটির পাগুলোর দিকে ফুল সমস্ত রয়েছে। প্রকৃতির রাজ্যে অসংখ্য যে নাম না জানা ফুল, সেগুলো ছড়িয়ে রয়েছে। প্রকৃতি মা যেন ফুল ছড়িয়ে রেখেছে তার এই সন্তানের, যাতে ঘুমের কোনো ব্যাঘাত না ঘটে, সে যাতে আরও বেশি আরাম উপভোগ করতে পারে। এভাবেও যেমন আমরা বলবো, আবার বলতে পারি প্রকৃতি যদি মৃত্যুর মুহূর্তে প্রকৃতি এই তার সন্তানকে ফুলের অঞ্জলি দিয়েছে শেষ অর্ঘ্য হিসাবে। মানুষ, আমরা কবিতাটা শেষ পাঠে এসে দেখব যে মৃত সৈনিক, তাহলে মানুষ যেখানে এই মৃত সৈনিকের দেহ নিয়ে আদৌ চিন্তা ভাবনা করছে না, মানুষের চোখের বাইরে প্রচণ্ড অবহেলায় অযত্নে মৃত্যুর মুখে সে ঝরে পড়ছে, প্রকৃতি মা কিন্তু তার সন্তানকে ফেলে দেয়নি, সে তার শেষ সম্বল দিয়েও তাকে আগলে রাখার চেষ্টা করছে। মা যেমন ঘুমিয়ে থাকা সন্তানের যত্নের ব্যাপারে অত্যন্ত যত্নশীল হয়, মাদার নেচার ইজ অলসো ভেরি মাচ কেয়ারফুল। His feet among the flowers, he sleeps. His smile is like an infant's. তো তার পায়ের দিকে ফুলগুলো রয়েছে, he sleeps। তো এখানে এসে আবার সেই স্লিপের উপর জোর দেওয়া হয়েছে, দ্বিতীয়বার ঘুমোচ্ছে। কোন ঘুম? পরের পার্টি আমরা বুঝতে পারব। His smile is like an infant's, কিন্তু এই ঘুমিয়ে থাকা সৈনিকটির মুখের হাসিটি বড় মন ভোলানো হাসি, শিশুর হাসি, শিশুর যে সারল্য, শিশুর হাসির জন্যে আমরা দেখব যে তার শত্রু কিছু থাকে না। এমনকি যদি একজন প্ল্যান মার্ডারার হয়, পেইড মার্ডারার হয়, বা যে কোনো বদমাশ লোক ও আসুক না কেন, শিশুকে কিন্তু সে অবদ্ধ মনে করে, শিশুকে মারতে পারে না। চিলড্রেন আর দ্য সেকেন্ড সেলফস অফ গড, ঈশ্বরই বিরাজ করেন, তার হাসি তো সব থেকে মূল্যবান। দেখবে বিবদমান দুটো পরিবারের মধ্যেও যে শিশুটি সে স্বচ্ছন্দে এ বাড়ি ও বাড়ি যাতায়াত করছে, তাকে কিন্তু তাকে কিন্তু বিবাদ বিসংবাদ স্পর্শ করতে পারেন। তো এখানেও আমরা দেখছি এই ঘুমিয়ে থাকা
শিশুর হাসিটি মন ভরানো, ইনোসেন্ট, অ্যান্ড ইট ইজ লাইক দ্য স্মাইল অফ ইনফ্যান্ট। শিশুর হাসি আরও তাকে নির্দিষ্টভাবে বিশেষিত করেছেন কি কি শব্দগুলো দিয়ে? জেন্টল, স্নিগ্ধ হাসি, জেন্টল উইদাউট গাইড, কোনো ছলনা নেই, কোনো কানিং নেই, কোনো ম্যালিস নেই, কোনো ফলসিটি নেই এই হাসির মধ্যে। তো এই লাইনটাও দেখবো ভীষণ রকম সাজেস্টিভ। ওয়ারমঙ্গারের এদের যে মুখের যে যেতু হাসি, তারা তাদের নিজস্ব উদ্দেশ্য সাধন করার জন্য শিশুর মতো সরল নিষ্পাপ সৈনিকদের কিন্তু যুদ্ধের প্রান্তরে ঠেলে দিচ্ছেন, তাদের মৃত্যুর বিনিময়ে নিজের স্বার্থ সিদ্ধি করছেন। His smile is like an infant's, gentle without guile. A nature keep him warm, he may catch cold. কবি প্রকৃতি মার কাছে অনুনয় করে বলছেন যে মাদার নেচার, প্লিজ বি কেয়ারফুল, কিপ হিম ওয়ার্ম, হি মে ক্যাচ কোল্ড। ফ্রান্সের যে ঠান্ডা, সেই ঠান্ডায় সে বিপন্ন হতে পারে, তাই প্রকৃতি মাকে কবি অনুরোধ করছেন যে ওকে যত্ন করে রাখ, ওর উষ্ণতার ব্যাপারে তুমি অত্যন্ত সচেতন হও। মায়েরা যেমন করে তার ঘুমন্ত শিশুর শীতকালে যাতে ঠান্ডা না লেগে যায় তার জামা কাপড় ইত্যাদি ইত্যাদি সমস্ত দিয়ে ঢেকে রাখেন, তার উষ্ণতাকে সুনিশ্চিত করেন। কবি এই ঘুমিয়ে থাকা সৈনিকটির ব্যাপারে এতটাই সংবেদনশীল, প্রকৃতি মাকে অনুরোধ করছেন, এই নেচার কিপ হিম ওয়ার্ম, হি মে ক্যাচ কোল্ড, ঠান্ডা লেগে যেতে পারে, ওকে উষ্ণতা দাও প্রকৃতি মা। লাস্ট পার্টে আমরা চলে যাই। The humming insect don't disturb his rest. He sleeps in sunlight, one hand on his breast. At peace, in his side, there are two red holes. The humming insect don't disturb his rest. The poet not only requests Mother Nature to keep him warm, but at the same time requesting the humming insects, the buzzing insect, not to disturb the sleeping soldier. Like an affectionate mother, আমরা একজন মমতাময়ী মাকে দেখি মশা মাছি কিছু এলে হাত দিয়ে বা শাড়ির আঁচল দিয়ে যেমন করে তাড়া করে দেন শিশুটির ঘুমটি যাতে বিঘ্ন না ঘটে, ঠিক একইভাবে পোয়েট ইজ রিকোয়েস্টিং দ্য হামিং ইনসেক্ট নট টু ডিস্টার্ব দ্য স্লিপিং সোল। দ্য হামিং ইনসেক্ট ডু নট ডিস্টার্ব হিজ রেস্ট। হি স্লিপস ইন সানলাইট, সূর্যের আলোতে ঘুমিয়ে আছে, একে ডিস্টার্ব করুন। এই সানলাইটও বলবো অত্যন্ত সাজেস্টিভ, যে সূর্যের এত আলো কিন্তু এই পাতালপুরীর আমরা পরের পাঠটাতেই দেখব যে মৃত্যু উপত্যকার অন্ধকার দূর করতে পারছেন। বাইরের যে আলো, বাইরের যে ছটা, সে এই ঘনায়মান অন্ধকারকে দূর করতে পারছেন। হি স্লিপস ইন সানলাইট, ওয়ান হ্যান্ড অন হিজ ব্রেস্ট, বুকে একটা হাত রয়েছে, যেন পরম তৃপ্তিতে ঘুমোচ্ছে। কিন্তু ঠিক পরের লাইনটা আমরা দেখব উল্টো ভাবনাটা, সেখানে আমরা পৌঁছে যাই। ওয়ান হ্যান্ড অন হিজ ব্রেস্ট অ্যাট পিস, এই অবধি আমরা এলাম কিন্তু এই ভাবনাটাকেই নিয়ে যে শান্তিতে ঘুমোচ্ছে, যদিও আমি বলার চেষ্টা করছিলাম ওর ভেতরেই কিন্তু গভীর অর্থে ওই শান্তি হচ্ছে চিরশান্তি, যেখানে যুদ্ধের কোনো বিভৎসতা, কোনো নৃশংসতা আর পৌঁছাতে পারবে না। হি স্লিপস ইন সানলাইট, ওয়ান হ্যান্ড অন হিজ ব্রেস্ট অ্যাট পিস, ইন হিজ সাইড there are two red holes. The last line is utterly shocking and frustrating. এতক্ষণ ধরে যে আমরা কল্পনার রাজ্যে বাস করছিলাম, যে সুন্দর প্রকৃতির রূপে আমরা বিমোহিত ছিলাম, যে সৈনিকটির ঘুমিয়ে থাকার কল্পচিত্রের সঙ্গে নিজেদের মানিয়ে নেওয়ার চেষ্টা করেছিলাম, শেষ মুহূর্তে এসে আমাদের সমস্ত রোমান্টিসিজম, সমস্ত ভাবনা ধূলিসাৎ হয়ে গেল। কেন? সেখানে এসে দেখলাম in his sides there are two red holes. তার দেহের একদিকে দুটো রক্তাক্ত ছিদ্র। These two red holes are nothing but the bullet injury. So this unfortunate soldier is a casualty of destructive war. So this is very frustrating. This is the ultimate result of devastating war. War can do nothing. It only kills the young and promising
soldiers, and that is why war is called an organized butchery of young soldiers. In brief, now I can say, the marvelous boy of French poetry, Arthur Rimbaud, has developed his own innovative style and form to match the spirit of the poem Asleep in the Valley. And to conclude, Asleep in the Valley by Rimbaud is a wonderful piece of poetry with its innovative form, style, suggestiveness, delicate irony, graphic imagery, economy of expression, and musicality. I am sure you have enjoyed the poem and try to read the poem again and again, and it will be clear to you, and I am sure you can easily go through the poem and enjoy the spirit of the poem. Thank you.